বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তেজগাঁও মডেল হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমরা যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছ সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। উপস্থাপনায় আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী শিক্ষক আইসিটি। আমি আজকে দশম শ্রেণীর ক্লাস নেব, অধ্যায় 4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করা যাক। নিচে ছবি দুইটা ভালোভাবে লক্ষ্য করো। আমরা অবশ্যই ইতিপূর্বে আগের ভিডিওগুলো তোমরা দেখেছো বলে আশা করব। আমরা জেনেছি আগের ক্লাসে যেটা হচ্ছে কি ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসরে আমাদের লেখা আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের লেখালেখি করেছে। পরবর্তী লেখাগুলো দেখো এবং চিন্তা করে বলো। দেখেন এখানে একটা ওয়ার্ড প্রসেসরে লেখা আছে, এই পরবর্তী ছবিতেও একটা ওয়ার্ড প্রসেসরে লেখা আছে। তো দেখো প্রথম ছবিগুলো, প্রথম লেখাগুলো অসুন্দর এবং সাজানো নয়, আর দ্বিতীয় লেখাগুলো সুন্দর এবং সাজানো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই সুন্দর লেখা এবং এই সাজানো কাজটাকে কি বলে? আমরা এই সুন্দর লেখা এবং সাজানো কাজটাকে বলতে পারি ডকুমেন্ট ফরম্যাটিং। তাহলে আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ডকুমেন্ট ফরম্যাটিং। এখান থেকে তোমরা ডকুমেন্ট ফরম্যাটিং এর সমাধান দিতে পারবে, ওয়ার্ড প্রসেসরে লেখালেখির সুবিধাগুলো বলতে পারবে, লেখালেখির সাজসজ্জা করতে পারবে, টেবিল ও ছবি ব্যবহার করতে পারবে, ওয়ার্ড আর যুক্ত করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে আজকে পাঠ আলোচনা শুরু করলাম, এগুলো ধীরে ধীরে আলোচনা করতে থাকি। প্রথমে আজকে আমরা ডকুমেন্ট ফরম্যাটিং কি। আমরা জানি যে আসলে ডকুমেন্ট হচ্ছে একটা টেক্সট ফাইল, যেখানে আমাদের তথ্য বা উপাত্ত থাকে। আর ফরম্যাটিং বলতে আমরা বোঝাচ্ছি লেআউট চেঞ্জ করা। লেআউট চেঞ্জটা কিরকম হতে পারে? যেমন কোনো একটা কিছুর ফন্ট, কালার, গঠন আকৃতি, সাইজ, এগুলো আমরা পরিবর্তন করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা ডকুমেন্ট ফাইলকে লেআউট চেঞ্জ করাকে আমরা বলতেছি ডকুমেন্ট ফরম্যাটিং। আমরা যে টেক্সট ফাইল, এই টেক্সট ফাইলে লেআউট চেঞ্জ করাটাকে বলতেছি ডকুমেন্ট ফরম্যাটিং। দেখো ডকুমেন্ট ফরম্যাটিং এ আমাদের দেখো যে এখানে কিছু লেখা আছে। লেখাগুলো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, যেখানে অনেক ভুলভ্রান্তি আছে এবং পরের লেখাটা আমাদের সঠিক আছে। তো এই ওয়ার্ড ফাইল বা টেক্সট ফাইলে লিখতে হলে ডকুমেন্ট ফরম্যাটিং এর জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং ডকুমেন্টের ভুল ভ্রান্তি কি করা যাবে? ঠিক করা যাবে। তো ডকুমেন্ট ফরম্যাটিং এর প্রধান কাজ কি? যে আমরা যে ডকুমেন্ট ফরম্যাটিং করছি, এইখানে দেখো লেখাগুলো ছোট বড় বা বোল্ড করা আছে। এখানে সুন্দর করে আমাদের লেখাটা সাজানো আছে। যে ডকুমেন্ট সাজানো এবং ডকুমেন্ট দেখতে সুন্দর এবং আকর্ষণীয় করাই হচ্ছে আমাদের ডকুমেন্ট ফরম্যাটিং এর প্রধান কাজ বা উদ্দেশ্য। তাহলে একটা কাজ হচ্ছে যে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একা একা একটু চিন্তা করো
যে ডকুমেন্ট ফরম্যাটিং এ কি কাজ করতে হয়, ডকুমেন্ট ফরম্যাটিং এ কি কাজ করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা চিন্তা করো যে ডকুমেন্ট ফরম্যাটিং এ কি কাজ করতে হয়। দেখো, আমরা ইতিপূর্বে যে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করেছি বা ওয়ার্ড প্রসেসর পরিস্থিতি সম্পর্কে জেনেছি, এই যে ওয়ার্ড প্রসেসরটা আমরা ব্যবহার করতেছি, এটা থেকে আমরা কি কি সুবিধা পেয়ে থাকি। এখান থেকে দেখো যে আমরা আগে টাইপরাইটার ব্যবহার করতাম তখন টাইপরাইটারে কোনো ভুলভ্রান্তি হলে সেগুলো সংশোধন করার কোনো সুযোগ থাকতো না। কিন্তু এই ওয়ার্ড প্রসেসর ব্যবহার করার ফলে আমাদের যে কোনো লেখালেখি নির্ভুলভাবে আমরা লিখতে পারি বা ভুল ভ্রান্তি হলে আমরা সেটা সংশোধন করতে পারি। লেখার আকার ছোট বড় বা তুমি যেভাবে লিখতে চাও সেভাবেই তুমি লেখা যাবে। ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে আরো আকর্ষণীয় করা যাবে। একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারবো। ডকুমেন্ট সংরক্ষণ করে তার বিভিন্ন সময় আমরা সেটা ব্যবহার করতে পারবো। তারপরে ফাইলের ব্যবস্থাপনা খুব সহজে করা যাবে। এছাড়াও আমাদের এই ডকুমেন্টে আরো অনেক ধরনের সুবিধা রয়েছে, যেগুলো হয়তো আমরা কাজের সময় উপলব্ধি করতে পারবো। এখন আছে যে আমরা যে ডকুমেন্ট ফরম্যাটিং যে আমরা করতেছি, এই যে ওয়ার্ড প্রসেসর আমরা ব্যবহার করতেছি ডকুমেন্ট ফরম্যাটিং এর জন্য, এই ডকুমেন্ট ফরম্যাটিং এর এই ওয়ার্ড প্রসেসরে যে বিভিন্ন টুলবারগুলো রয়েছে আমরা সেগুলো একটু পরিচিত হয়ে নিই। তাহলে আমরা ওয়ার্ড প্রসেসর হিসেবে মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড এটাই বেশি ব্যবহার করে থাকি বা প্রচলিত, এটাই বেশি জনপ্রিয়। তাহলে আমরা এইরকম একটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা ওয়ার্ড প্রসেসর ওপেন করেছি। আমরা ইউটিউবের ক্লাসে বলেছিলাম কোনো একটা ডকুমেন্ট ফাইল খুলতে হলে আমরা প্রথমে ডিফল্ট হিসেবে ডকুমেন্ট ওয়ান নামে আসে। তা আমরা একটা নতুন ডকুমেন্ট ওয়ান নামে একটা টেক্সট ফাইল বা ডকুমেন্ট ফাইল আমরা রানিং করেছি। রানিং করার ফলে আমরা এই ওয়ার্ড প্রসেসরে বিভিন্ন ফাংশন দেখতে পাচ্ছি। এখন এই ওয়ার্ড প্রসেসরে বিভিন্ন আমরা টুলবার সম্পর্কে দেখে নেই। তাহলে আমরা এই যে ডকুমেন্ট ওয়ান দেখাচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড, প্রথমে এইটাকে আমরা বলছি টাইটেল। কারণ প্রতিটা জিনিসের শুরুর আগে আমাদের একটা কি অবশ্যই কি থাকে, টাইটেল থাকে। তাহলে আমাদের এটা হচ্ছে কি টাইটেল। দ্বিতীয়ত আমরা এই অপশনে এই যে আমরা ফাংশনগুলো দেখতে পাচ্ছি, এই অপশনটাকে আমরা বলছি মেনু বার। কি বলতেছে? মেনু বার। এইখানে দেখো, এইখানে চারটা অপশন আছে, এইগুলোকে আমরা বলছি ফরম্যাটিং টুলবার। এইদিকে দেখো যে স্কেলের মতো আছে, এগুলোকে আমরা বলতেছি রুলার। মাপকাঠি আছে, এগুলোকে আমরা বলতেছি রুলার। তারপর নিচের দিকে দেখো আমরা একটা কি দেখতে পাচ্ছি, এই যে অটো শেপ, ড্র। তারপর এগুলো হচ্ছে ড্রয়িং টুলবার। এখানে আমরা দেখো এই যে একটা দাগ আছে এবং এখান থেকে চলাফেরা করতে পারে। মানে এটা আমরা সাধারণত রেল লাইনে যেরকম দেখেছি যে রেলের চাকা কি যাতায়াত করতে পারে না, এরকম আমাদের এই বারটা এই অবস্থা থেকে এই অবস্থা কি করতে পারে, স্ক্রল করতে পারে। এই জন্য আমরা এটাকে বলতেছি স্ক্রল বার। এই পরিস্থিতি আমরা টুলবার পরিস্থিতি সম্পর্কে জানলাম। এর বিভিন্ন কার্যকারিতা বা এই কাজগুলো সম্পর্কে আমরা সামনে ধীরে ধীরে জানতে থাকবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এবং এই আমি যে টপিকগুলো বলতেছি তোমরা খাতাতে নোট করে রাখো। পরবর্তীতে তোমরা ভিডিও দেখে তোমাদের ডিভাইস দিয়ে তোমরা এগুলো বাস্তব প্রয়োগ করবা। তাহলে দেখো বন্ধুরা, যে আমরা এই যে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করতেছি এবং বললাম যে ওয়ার্ড প্রসেসরে লিখবো, যে এই লেখার আকার বা এই অক্ষর বা লেখার আকারটা কিভাবে আমরা ছোট বড় করব। তা আমরা দেখো যে লেখার আকার বড় করতে আমরা সাধারণত কিবোর্ড কমান্ড ব্যবহার করব। কিবোর্ড কমান্ড ব্যবহার করব, কন্ট্রোল, এটা হচ্ছে হার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখি যে লেখা বড় করতে আমাদের কি ব্যবহার করা হয়, কন্ট্রোল, তারপরে হার্ড ব্র্যাকেট ক্লোজ। লেখার আকার ছোট করতে কি ব্যবহার করতে হয়, কন্ট্রোল, হার্ড ব্র্যাকেট ওপেন। আমরা হার্ড ব্র্যাকেট ওপেন ব্যবহার করব, কন্ট্রোল ওপেন। তাহলে এটা আমরা দেখে নেই যে এই কন্ট্রোল যদি হার্ড ব্র্যাকেট ক্লোজ এবং কন্ট্রোল
থার্ড ব্র্যাকেট ওপেন ওপেন যদি আমরা ব্যবহার করি তাহলে এটা কি হয় লেখাগুলো। তাহলে আমরা দেখি একটু বন্ধুরা যে আমরা এই যে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ ব্যবহার করতেছি, এই যে দেখো বন্ধুরা লেখার আকারটা কি হয়ে যাচ্ছে আমাদের বড় হয়ে যাচ্ছে। আবার আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন যদি আমরা ব্যবহার করি দেখো লেখাটা ছোট হতে হতে কি ছোট হয়ে যাচ্ছে। আবার দেখো লেখাটা একটু মোটা অক্ষর থাকে, মানে সেটাকে আমরা বোল্ড বলি বা লেখা বোল্ড করা বলি। তাহলে লেখা বোল্ড করার জন্য আমাদের কন্ট্রোল বি অপশন ব্যবহার করতে হবে। এবং কোনো লেখার নিচে আমরা অনেক সময় দাগ দিই বা মার্কিং করি, এই লেখার দাগ দেওয়াটা বা ওই লাইনের নিচে দাগ দেওয়াটাকে আমরা বলতেছি আন্ডারলাইন করা। এই আন্ডারলাইন করার জন্য আমাদের কন্ট্রোল ইউ ব্যবহার করতে হবে, কিবোর্ড দিয়ে কমান্ড ব্যবহার করতে হবে কন্ট্রোল ইউ। লেখা ইটালিক করতে একসাথে আমাদের কন্ট্রোল আই ব্যবহার করতে হবে। কন্ট্রোল ইটালিক বলতে হচ্ছে বাঁকা হয়ে থাকবে, লেখাটা একটু কি বাঁকা হয়ে থাকবে। তাহলে আমরা দেখে নেই লেখাটা আমাদের বোল্ড করতে কি ব্যবহার করা হচ্ছে কন্ট্রোল ভি ব্যবহার করা হচ্ছে। দেখো বন্ধুরা আমাদের লেখাটা কি হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে। কন্ট্রোল ইউ দেখো যে আমাদের লাইনের নিচে কি হয়ে গেছে একটা দাগ হয়ে গেছে। কন্ট্রোল আই এটা আমাদের কি হয়ে যাচ্ছে আমাদের ইটালিক হয়ে যাচ্ছে। এবার আমরা লক্ষ্য করি যে ওয়ার্ড প্রসেসরে বিভিন্ন ফন্ট রং এবং লাইন এর ব্যবধান আমরা সম্পর্কে জানবো। আমরা এই ওয়ার্ড প্রসেসরে দেখো আমরা ওয়ার্ড প্রসেসরে বিভিন্ন ফাংশনগুলো দেখলাম। এই ওয়ার্ড প্রসেসরের বিভিন্ন ফাংশনগুলোর মধ্যে আমাদের দেখো আমরা যে ফাংশনগুলো আমরা বেশি ব্যবহার করব তার মধ্যে দেখো এইখানে একটা অপশন আছে। এই অপশনটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে লেখাগুলো ব্যবহার করি তার স্টাইলটা কেমন হবে সেটাকে আমরা বলতেছি ফন্ট স্টাইল। কি বলতেছি ফন্ট স্টাইল। এখানে দেখো যে আমাদের লেখার সাইজ আছে, এটাকে আমরা দেখো এখান থেকে আমরা যত বড় আমরা লেখাটা করতে চাই এই সাইজটা আমাদের চেঞ্জ করতে হবে। সেই সাইজটাকে আমরা বলতেছি ফন্ট সাইজ। কি বলতেছি ফন্ট সাইজ। তারপরে দেখো এইখানে আমাদের একটা অপশন আছে কালার। যদি আমি কোনো লেখার কালার পরিবর্তন করতে চাই তাহলে অবশ্যই সেই লেখাটা কি করতে হবে ফন্ট কালারের জন্য এই যে কালারগুলো আছে লেখাটা আমি কি করব সিলেক্ট করে এই কালার যে কালারটা আমি পছন্দ মতো দিতে চাই সেটা দিতে পারবো, যেটাকে আমরা বলতেছি ফন্ট কালার। লেখাটা কতটুকু মানে দুটো লাইনের মধ্যে আমি কতটুকু ডিসটেন্স রাখতে চাই বা ফাঁকা রাখতে চাই এই জন্য আমাদের এই লাইন ব্যবধানের কাজ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই আমার কাজগুলো পরবর্তীতে আমরা আলোচনা করি। তাহলে দেখো ডকুমেন্ট অ্যালাইনমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা আমরা অনেকেই খাতা কলমে লিখেছি, খাতা কলমে লেখার সময় অবশ্যই আমরা দেখেছি কখনো আমরা বাম পাশ থেকে লিখি, লিখতে লিখতে আবার ডান পাশে যে ছেড়ে দেই। আবার কখনো যখন লেখার হেডলাইন দিতে চাই তাহলে আমরা মধ্য অবস্থানে বসাই। আবার কখনো কি করি লেখার ডান পাশটা সমানভাবে লিখি। আবার কখনো কি বাম পাশে সমান থাকে লেখা, ডান পাশে সমান থাকে না, এলোমেলো থাকে। এই যে আমরা লেখার যে বিভিন্ন অবস্থা নির্ণয় করতেছি এটাকে বলতেছি ডকুমেন্ট অ্যালাইনমেন্ট। তাহলে এই দেখো বন্ধুরা এই যে আমরা ডকুমেন্ট অ্যালাইনমেন্টের এই চারটা আমরা চিত্র দেখতে পাবো। এই চারটা চিত্রের প্রথমটা হচ্ছে বাম দিক থেকে বাম দিকে অ্যালাইন। যদি আমি বাম দিকে লেখাটা সমান করতে চাই তাহলে এই লেখাটা ব্যবহার করতে হবে। এই মাঝখানেরটা হচ্ছে সেন্টার, মানে মাঝখানে অ্যালাইন। কোনো লেখা যদি আমি মিডল পয়েন্টে রাখতে চাই তাহলে আমাকে এই ফাংশনটা ব্যবহার করতে হবে। যদি আমি ডান দিকে রাখতে চাই তাহলে আমার তারপরেরটা ব্যবহার করতে হবে। যদি আমি লেখাটা দুই দিকে সমান রাখতে চাই বা সামঞ্জস্যপূর্ণ বা সাজিয়ে লিখতে চাই তাহলে আমি জাস্টিফাইড অ্যালাইন করতে পারি। এটাকে আমরা জাস্টিফাইড অ্যালাইন করছি। তাহলে লেখাগুলো কিরকম হবে বন্ধুরা আমরা তাহলে একটু লক্ষ্য করে নেই। দেখো যে আমরা বাম দিকে অ্যালাইন মানে বাম দিকে একভাবে লেখা হবে। এটা হচ্ছে কি মাঝখানে থাকবে। এটা আমার ডান দিকে লাইন বরাবর হবে। এটা আমার দেখো সব দিকে সমানভাবে আমার লাইনটা কাজ করছে। ডকুমেন্ট অ্যালাইনমেন্ট কিবোর্ড শর্টকাট। আমরা তো দেখলাম যে
এটা মাউস দিয়ে আমরা কিভাবে করা যায় সেই ফাংশনটি ক্লিক করে আমরা ডকুমেন্ট অ্যালাইনটা করলাম। ডকুমেন্ট অ্যালাইনমেন্ট করার জন্য আমরা সরাসরি কিবোর্ডের শর্টকাট কি ব্যবহার করে আমরা করতে পারি। আমরা যদি বাম দিকে অ্যালাইন করতে চাই তাহলে অবশ্যই কন্ট্রোল এল, কন্ট্রোল এল। যদি ডান দিকে আমি অ্যালাইনমেন্ট করতে চাই তাহলে কি চাপবো? কন্ট্রোল আর। তাহলে বাম দিকে বললাম কন্ট্রোল এল, ডান দিকে করলে কন্ট্রোল আর, মাঝখানে করলে কন্ট্রোল ই, জাস্টিফাইড অ্যালাইন করলে কন্ট্রোল জে। এখন আমরা দেখব পরবর্তী লাইন ব্যবধান। কি বললাম? পরবর্তীতে আমরা দেখব লাইন ব্যবধান। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও। কোনো সমস্যা হচ্ছে নাকি? তোমরা জানালে আমি বুঝতে পারবো যে আমার লাইভটা আসলে কেমন হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার আমরা লাইনের ব্যবধান কিভাবে নির্ণয় করতে বা আমরা কাজ করতে পারি দেখো, সেভাবে আমরা এখন দেখি। তা আমরা যে বললাম যে লাইন ব্যবধান মানে দুইটা লাইনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা আমার কতটুকু থাকবে। দেখো, আমরা যদি হোমে ক্লিক করি, হোমে ক্লিক করার পরে দেখো আমাদের এইরকম ফাংশনের এই জায়গায় লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং আসবে। কি বললাম? যে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং আসবে। আমি যদি এইখানে দেখো একটা তীর চিহ্নের মতো আছে, এইখানে যদি এরকম তিনকোনা চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে যে ওই ঘরের মধ্যে আরো অনেক ফাংশন রয়েছে। আর যদি কিছু না থাকে তাহলে আমাদের বুঝতে হবে ওখানে আর কোনো ফাংশন নেই। তাহলে এখানে দেখো যে আমাদের আরো ফাংশন রয়েছে। তাহলে আমি এখানে ক্লিক করে দেখি। ক্লিক করলে দেখো যে আমাদের এখানে আরেকটা ড্রপ বক্স এসেছে। ড্রপ বক্সে দেখো লেখা আছে 1.0, 1.15, 1.5, 2.0, 2.5, 3.0 এইভাবে আছে। তা আমি এই দুইটা লাইনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা কতটুকু রাখবো, আমি যদি এটা সিলেক্ট করে দেই তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা কতটুকু হবে। আমি এই ডকুমেন্টে টেক্সট ডকুমেন্টে লেখার সময় আমার যতটুকু দুইটা লাইনের ব্যবধান দরকার হবে আমি এখান থেকে সিলেক্ট করে কাজটা করতে পারবো। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা অনেক সময় বলি যে কোনো পয়েন্টস লেখার পরে আমরা একটা হেডলাইন দেওয়ার পরে দেখি আমরা পয়েন্ট আকারে লিখতে চাই। যে আমার একটা দেখাইছে আমি কোনো কাজ করতেছি বা সুবিধা বলতেছি, সুবিধাগুলো আমি পয়েন্ট আউট করতে চাই। এই পয়েন্ট আউট করার জন্য বা আমি পাশে আমি প্রতিটা টপিকসের পাশে কোনো চিহ্ন ব্যবহার করার জন্য যেগুলো বুলেট ব্যবহার করতে পারি, এই যে কাজগুলো করব সেটাই হচ্ছে বুলেট এবং নাম্বার। আমি নাম্বার ব্যবহার করতে পারি বা কোনো চিহ্ন ব্যবহার করতে পারি। এটা করার জন্য আমাদের প্রথমে হোমে যেতে হবে। হোমে ক্লিক করার পর আমরা আগেই বলেছি যে এই যে এই তীর চিহ্ন মানে ওখানে আরো অনেক ফাংশন থাকবে। তাহলে আমরা এই মাল্টি লেভেল লিস্টে আমরা ক্লিক করব। তাহলে মাল্টি লেভেল লিস্টে আমরা ক্লিক করলেই দেখো আমাদের এরকম বিভিন্ন ধরনের অপশন চলে এসেছে। এখানে দেখো 1, তারপর আছে কি এ আছে, এখানে আই রোমান সংখ্যা আছে, এখানে একইভাবে 0, এখানে দেখো 1, 1.1, 1.11, তারপরে দেখো এই যে বিভিন্ন ধরনের চিহ্ন আছে। তা আমি যে অপশনগুলো ব্যবহার করতে চাই, যে আমি নাম্বারিংও ব্যবহার করতে চাই বা আমার নাম্বারিং সিস্টেমগুলো কিরকম হবে, রোমান হরফ হবে না ইংরেজি হবে না ইংরেজি অক্ষর হবে বা বিভিন্ন ধরনের চিহ্ন হবে, আমি যেটাই ব্যবহার করতে চাই না কেন আমি এইখান থেকে সিলেক্ট করে ব্যবহার করতে পারবো। তাহলে এখান থেকে আমরা বুলেট এবং নাম্বার দেওয়া দেখলাম। এবার দেখো আরেকটা অটোস্টিক কাজ হচ্ছে, আমি যে লেখাগুলো ব্যবহার করতেছি এই লেখাগুলোর কালার কিভাবে পরিবর্তন করতে পারি। আমি এই যে লেখাগুলো ব্যবহার করতেছি এই লেখাগুলোর কালার কিভাবে আমি পরিবর্তন করতে পারি। আমরা ইতিপূর্বে অল্প একটু ধারণা দিয়েছি যে কালার পরিবর্তনের জন্য আমাদের কোথায় যেতে হয় ওয়ার্ড প্রসেসরে। তো আমরা এটা একটা লিখেছি, বাংলায় আমরা একটা লিখেছি এটা কালার পরিবর্তন করতে চাই। তাহলে কালার পরিবর্তন করার জন্য আমাদের দেখো আমি ইতিপূর্বে বলেছিলাম যে এইখানে এই যে এ চিহ্ন আছে এবং তার নিচে দেখো
একটু রঙিন মার্কারের মতো করা আছে। তা আমরা এই জায়গাতে যদি ক্লিক করি, এইটাই হচ্ছে ফন্ট কালার। কি বললাম? এটা হচ্ছে ফন্ট কালার। এই ফন্ট কালারে যদি আমি ক্লিক করি তাহলে বিভিন্ন ধরনের আমাদের রং, দেখো ক্লিক করার পরে দেখো এইখানে থিম কালার, এই যে ধরো বিভিন্ন ধরনের আমাদের কালার চলে এসেছে। ধরো এইখানে আমাদের বিভিন্ন ধরনের কালার চলে এসেছে। আমি এইখানে ক্লিক করার পরে আমাদের লেখাটা দেখো দেখো এইখানে ক্লিক করার পরে আমার লেখাটা ধরো কালার হয়ে গেল। এখানে ধরো লাল কালি সিলেক্ট করে রেখেছি, এই কারণে আমার লেখাটা কি হচ্ছে? লাল হচ্ছে। এইরকম তুমি এখান থেকে যে কোনো সলিড কালার সেট করে তুমি তোমার লেখার পরিবর্তন করতে পারো। যে লেখার কালার আমরা যে কোনো রং ব্যবহার করে আমরা লেখার কালারটা কি করতে পারি? পরিবর্তন করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখলাম যে আমরা ফন্টের কালার কিভাবে চেঞ্জ করব। এবার আমরা পরবর্তী দেখি যে আমরা ডকুমেন্টে কিভাবে আমরা টেবিল যুক্ত করব। ডকুমেন্টে কিভাবে টেবিল যুক্ত করব, যে মেনু বার বলেছিলাম, মেনু বারে আমাদের একটা জায়গা ছিল, সেখানে লেখা ছিল ইনসার্ট। তাহলে আমরা এই টেবিল ক্রিয়েট করার জন্য বা আমরা অনেক সময় এই যে ছক ছক করে লিখি, যেটাকে আমরা বলতেছি টেবিল। টেবিলে সাধারণত উলম্ব রেখা থাকে এবং আনুভূমিক রেখা থাকে, এটা সবাই জানি। এই যে রো এবং কলাম যেগুলো ইংলিশে বলি, তো আমরা এই যে টেবিল ক্রিয়েট করতেছি, এই টেবিল ক্রিয়েট করার জন্য আমরা মেনু বারে ইনসার্টে গিয়ে ক্লিক করব। কোথায় ক্লিক করব? মেনু বারে ইনসার্টে গিয়ে ক্লিক করব। মেনু বারের ইনসার্টে গিয়ে ক্লিক করলে আমার এরকম একটা টেবিলে বিভিন্ন ধরনের ঘর করা করা বর্গাকৃতির আমার নিয়ে আসবে। আমরা বললাম কয়টা সারি নেব এবং কয়টা কলাম নেব। আমি এইখানে কতটি সারি এবং কতটি কলাম নেব, এই ঘরগুলো যদি আমি মাউস দিয়ে সিলেক্ট করে দিই, আমার কতগুলো সারি এবং কলামের একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। এইখানে দেখো 1 2 3 4 5 6 7। তাহলে আমরা দেখো এখানে 7টা রো এবং 7টা কলাম আমরা সিলেক্ট করেছি। তাহলে আমাদের টেবিলটাও হবে 7টা রো এবং 7টা কলামের। এইখান থেকে আমি ক্লিক করলে আমার টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। এছাড়াও আমার দেখো এইখানে ওই জায়গাতে ক্লিক করলে দেখো আমার আরেকটা অপশন আসবে ইনসার্ট টেবিল। আমি মাউস দিয়ে যদি এই ইনসার্ট টেবিলেও ক্লিক করলে আমার একটা ড্রপ বক্স আসবে। সেই ড্রপ বক্সে আমার লেখা থাকবে যে নাম্বার লেখা থাকবে, তার পরবর্তী ঘরে লেখা থাকবে নাম্বার অফ কলাম। তা আমি সেইখানেও যদি রো এবং কলামের সংখ্যা সিলেক্ট করে দেই, তারপরে ওকে করি, তাহলেও আমার টেবিলটা কি হয়ে যাবে? তৈরি হয়ে যাবে। তাহলে আমি এইখানে সরাসরি এই ফিচার থেকে টেবিল ক্রিয়েট করতে পারি, অথবা ইনসার্ট টেবিল থেকেও আমরা গিয়ে রো এবং টেবিল ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা এই যে টেবিলের ড্রপ বক্স, এই ড্রপ বক্সে আমরা 7 × 7 মানে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। এই জন্য আমরা এটা সিলেক্ট করে রেখেছি, যে লাল কালিতে যেগুলো আছে সেগুলো আমার সিলেক্ট করা আছে। তাহলে আমরা সেখানে ক্লিক করলে আমাদের কি হয়ে যাবে? আমাদের দেখো 7টা রো এবং 7টা কলামের আমাদের একটা টেবিল কি হয়ে গেছে? ডকুমেন্টে ক্রিয়েট হয়ে গেছে। আমরা এর মধ্যে এখন বিভিন্ন ধরনের লেখা লিখতে পারি। তাহলে আমরা বন্ধুরা দেখলাম, শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে দেখলাম যে একটা ডকুমেন্টে কিভাবে টেবিল তৈরি করে। তাহলে আমরা চলে যাই পরবর্তীতে। ডকুমেন্টে আমরা ছবি এবং ডকুমেন্টে আমরা কিভাবে ছবি এবং আর্ট স্থাপন করব। যে আমরা ডকুমেন্টে বিভিন্ন যখন কাজ করি তখন দেখো অনেক সময় আমরা এই যে বিভিন্ন ধরনের স্টাইলের যে লেখাগুলো থাকে, আমরা ওই লেখাগুলো অথবা আমরা কোনো
ডকুমেন্টে ছবি যুক্ত করার জন্য কি করতে পারি। তা আমরা ছবি যুক্ত করার জন্য আমাদের এইরকম একটা চিহ্ন আছে, দেখো লেখা আছে পিকচার। ইনসার্টে ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন আসবে, সেখানে আছে কি পিকচার। এই পিকচারে যদি আমি ক্লিক করি তাহলে আমরা কি করতে পারবো, ছবি যুক্ত করতে পারবো। এইখানে আমরা দেখো লেখা আছে ক্লিক পিকচার আইকন, সিলেক্ট পিকচার, ক্লিক ইনসার্ট। তা আমি এইখানে ক্লিক করলে তার পরবর্তীটা আসবে যে আমি কোন ছবিটা দিতে চাই। তারপরে ওই ছবিটা আমি যদি সিলেক্ট করে দেই তারপরে ক্লিক ইনসার্ট। আমি এই ক্লিক ইনসার্টে ক্লিক করলে আমার এই ছবিটা কি হবে, চলে আসবে। আবার ওয়ার্ড আর্ট করার ক্ষেত্রে দেখো এইখানে আমাদের ওয়ার্ড আর্ট আছে, এখানেও আমাদের দেখো ওয়ার্ড আর্ট আছে। এই ওয়ার্ড আর্টে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো এইরকম একটা আমাদের কি আসবে, উইন্ডো আসবে। এই উইন্ডোর দেখো লেখার ফন্টগুলো বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন স্টাইলে লেখা আছে। আমরা এখানে দেখো একটা লেখা লিখেছি সৌরভ আইসিটি, এটাকে আবার বাঁকা করে লিখেছি। আমি বিভিন্ন রঙেরও এটা করতে পারি, আমি কালো কালিতে লিখেছি। এই কাজটা পারকে বলতেছি আমরা ওয়ার্ড আর্ট করার জন্য আমরা প্রথমে ক্লিক ইনসার্ট মেনুতে যাব, তারপরে এই ওয়ার্ড আর্টে ক্লিক করব। ওয়ার্ড আর্টে ক্লিক করার পর ইনসার্ট টেক্সট, আমি কি লিখতে চাই সেটা সিলেক্ট করব। সিলেক্ট করলে আমার এই যে বিভিন্ন যে স্টাইলের লেখাগুলো আছে এই লেখাগুলো আমার কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা কাজ করি। অনেক আলোচনা শুনলাম যে কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করে অক্ষর বা লেখার আকার, বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন, ডকুমেন্ট অ্যালাইনমেন্ট এবং নতুন ডকুমেন্ট ওপেন করে। আমরা এর আগেও দেখেছি ডকুমেন্ট কিভাবে ওপেন করে। ডকুমেন্ট ওপেন করার পরে আমরা এই যে বিভিন্ন ধরনের কাজগুলো দেখলাম, যে লেখাকে কিভাবে মোটা করব বা বোল্ড করব, বাঁকা করে লিখব ইটালিক ফর্মে, আন্ডারলাইন করব যে লাইনের নিচে আমরা দাগ দেব। তারপরে ডকুমেন্ট অ্যালাইনমেন্ট, এই যে আমরা ডকুমেন্ট অ্যালাইনমেন্ট দেখলাম, লেখাটা বাম পাশে কিভাবে সমান করে রাখবো, ডান পাশে কিভাবে সমান করে রাখবো, টাইটেল মধ্যে কিভাবে নিয়ে আসবো, তারপরে লেখাটা দুই দিকে সমান করে সুন্দরভাবে গুছিয়ে কিভাবে লিখবো, এইগুলো কাজ করতে হবে। বাসাতে সবাই তার দলগত কাজটা আমরা সবাই প্রত্যেকের ডিভাইসে বসে থেকে আমরা করার চেষ্টা করব। আমরা যদি বুঝতে না পারি, কারো বুঝতে সমস্যা হয়, এই ভিডিওটা বারবার দেখে আমরা কাজগুলো করার চেষ্টা করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কিছু দেখি যে পড়াগুলো আলোচনা করলাম, এই পড়াগুলোর মধ্যে কেমন আমাদের মনে আছে। আমরা একটু দেখি যে প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট কোন ধরনের, কয় ধরনের হয়ে থাকে। কি বলছে, প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট কয় ধরনের হয়ে থাকে। তাহলে অ্যালাইনমেন্ট বলতে আমরা বুঝাচ্ছিলাম যে লেখাটা বাম পাশে, ডান পাশে, মধ্যে এবং দুই পাশে সমানভাবে কিভাবে লিখতে পারি, এটাই হচ্ছে যে আমরা অ্যালাইনমেন্ট বলেছিলাম। তাহলে আমরা কয়টা দেখলাম, আমরা চারটা দেখলাম, যে বাম পাশে লেখা সমান, ডান পাশে লেখা সমান, টাইটেল বা মধ্যে লেখা স্থাপন করা, আর হচ্ছে দুই দিকে সমান সুন্দরভাবে গুছিয়ে লেখা স্থাপন করা। তাহলে অবশ্যই আমাদের কি উত্তর হওয়া উচিত, চার ধরনের আমাদের হওয়া উচিত। তাহলে আমরা একটু দেখে নিই আসলে কোনটা উত্তর। তিন ধরনের, এটা সঠিক নয়, এটাও সঠিক নয়, তাহলে নিশ্চিত আমাদের অ্যান্সার হবে চার ধরনের। এই যে দেখো উত্তর সঠিক হয়েছে। শিক্ষার্থীরা এখানে আরেকটা অপশন বলেছে যে মাঝখানে অ্যালাইন আনতে হলে কোনটি ছাড়তে হয়। যে আমরা মেনু বারের ফাংশন থেকেও আমরা দেখলাম যে কিভাবে আমাদের প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট করতে হয়। আবার আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও কি
কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয় আমরা সেটা দেখলাম। আমরা চারটা অ্যালাইনমেন্টের জন্য আমরা চারটা শর্টকাট কি প্রদান করেছিলাম। এখন আমরা দেখি যে আমাদের বলেছে যে মাঝখানে অ্যালাইন আনতে হলে কোনটি চাপতে হয়। কি হয়? মাঝখানে আনতে হলে। তাহলে আমরা বামে মানে লেফট আনতে হলে আমরা বলেছিলাম কন্ট্রোল এল। আমরা ডানে আনতে হলে কি বলেছিলাম? কন্ট্রোল আর। রাইট আমরা সেন্টার কন্ট্রোল এ। জাস্টিফাই তাহলে কন্ট্রোল জে। তাহলে এখানে আমাদের বলছে মাঝখানে অ্যালাইন করতে। মাঝখানে অ্যালাইনমেন্ট করতে আমাদের কি ব্যবহার করতে হবে? সেন্টার ব্যবহার করতে হবে। এই জন্য কন্ট্রোল ই ব্যবহার করতে হবে। আমাদের উত্তর কি হওয়ার কথা? কন্ট্রোল এ। তাহলে আমরা বন্ধুরা দেখে নেই যে আমাদের সঠিক উত্তরটা কোনটা। কন্ট্রোল আর, তার মানে এটা না। কন্ট্রোল জে এটাও না। কন্ট্রোল এল এটাও না। তাহলে আমার মাঝখানে হচ্ছে কি? কন্ট্রোল এ। তাহলে এটা আমাদের কি সঠিক উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করলাম আজকে ওয়ার্ড প্রসেসরের সুবিধা। ওয়ার্ড প্রসেসরে আমরা কিভাবে ডকুমেন্ট ফরম্যাটিং করব, তারপরে আমরা যে বিভিন্ন অপশনগুলো দেখলাম এগুলো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আশা করি। বুঝতে না পারলেও এই ভিডিওটা তোমরা দেখবা। আর তোমরা যদি কোথাও বুঝতে না পারো কমেন্ট করে জানাতে পারো। আমরা কমেন্টগুলো দেখে পরবর্তীতে সলিউশন করার চেষ্টা করব। তাহলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটা বাড়ির কাজ লিখি যে একটি ডকুমেন্ট সুন্দর করার উপায় ব্যাখ্যা করো। কি? একটি ডকুমেন্ট সুন্দর করার উপায় ব্যাখ্যা করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা লিখে ফেলো বাড়ির কাজ একটি ডকুমেন্ট সুন্দর করার উপায় ব্যাখ্যা করো। তাহলে আমরা লিখে ফেলবো যে একটা ডকুমেন্ট কিভাবে আমরা সুন্দর করব এবং তার উপায়গুলো কি আমরা এগুলো লিখে রাখবো। পরবর্তীতে আমাদের যখন ক্লাস শুরু হবে আমরা শ্রেণী শিক্ষককে দেখাবো। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে আসলে আইসিটি বিষয়টা প্র্যাকটিক্যাল, সরাসরি ল্যাবে করাতে পারলে অনেকটা ভালো হতো। তারপরেও আমরা যতদূর বুঝতে পেরেছি অথবা যেগুলো বুঝতে সমস্যা হচ্ছে তোমরা ভিডিওটা দেখবা এবং তোমাদের বাসাতে কম্পিউটার যাদের আছে তারা অবশ্যই প্র্যাকটিস করবা। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা। তাছাড়া আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবা। তোমাদের অংশগ্রহণ আমাদের পরবর্তী ক্লাসে আরো আকর্ষণীয় করার আগ্রহ তৈরি করবে। শিক্ষার্থী বন্ধুরা এই করোনাকালীন সময়ে যথাসম্ভব বাড়িতে অবস্থান করবা। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার দরকার নেই। বাইরে গেলে অবশ্যই মাস্ক এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায় আজকের মতো আমি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।